এই ১.৫ বছরের মধ্যে কি আসলে যে সংস্কারের কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এই সংস্কারগুলো করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এটি কি যথেষ্ট সময় বলে আপনি মনে করেন? একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে, পার্লামেন্টের নির্বাচিত সেই সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করেন, দেশের মানুষ শান্তিভাবে দোয়া করবে। সঠিক নির্বাচন হইলে পরে কিন্তু সঠিক ব্যক্তি, সঠিক নেতা পাওয়া যায়। আর যদি বেঠিক নির্বাচন করেন তাহলে বেঠিক লোক পাবেন। দিন শেষে আপনাকে এই যে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আর যারা যাদের মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যাদের মাধ্যমে এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে, তাদেরকে তো আসলে পরিবর্তন করতে হবে টু সাম এক্সটেন্ট। সেনা প্রধান আজকে বলেছেন রয়টার্সের সাথে একটি ইন্টারভিউয়ে, তিনি ১.৫ বছরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই তিনি সেটা চিন্তাভাবনা করে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে বিভিন্ন সময় তাদের আলাপ আলোচনা হচ্ছে সেগুলোর উপর নির্ভর করেই হয়তো তিনি এই সময়ের কথাটা বলেছেন যে ১.৫ বছরের মধ্যে একটি নির্বাচন হয়তো বা করা সম্ভব হবে। তো এখানে এই ১.৫ বছরের মধ্যে কি আসলে যে সংস্কারের কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এই সংস্কারগুলো করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এটি কি যথেষ্ট সময় বলে আপনি মনে করেন? ১.৫ বছর কি সংস্কার করবে, এই ১.৫ মাস চলে গেছে, এর ভেতরে জানতে পারলাম না যে সংস্কারটা কি হবে। ৬টা না কয়টা সংস্কার কমিটি করলো, ৬টি কমিশন, সংবিধান, তারপরে কি পুলিশ সংস্কার, জি কি সংস্কার, পুলিশের সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছে, তারপরে আর কি কি সংস্কার যেন, জি মোট ৬টি কমিশন। জি, তো এদের রোড ম্যাপটা কি সেটা জানি না, না জেনে তো বলা এই না। আর এই সংস্কারগুলো ধরলাম, করে ফেললো, করার পরে নেক্সট পার্লামেন্টে যারা ইলেক্ট হবেন তারা যদি রেটিফাই না করেন, অনুমোদন না করেন, পাস না করেন, তাহলে কি কি দাঁড়াবে? এই ১.৫ বছর সময়কালটা কি আপনি ফেরত দিতে পারবেন? তাদের একমাত্র দায়িত্ব একটা কেয়ারটেকার, এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টও না। কেয়ারটেকার গভর্নমেন্টের অনেক ক্ষমতা থাকে, এদের ক্ষমতা তার থেকেও বেশি, কারণ এদের কোনো সীমা নাই, সীমাহীন। ছাত্ররা যদি ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট ট্রান্সফার করতে পারে, তো স্বাভাবিক অবস্থা এক্সপিরিয়েন্স হয়ে আসতেছে আমাদের নেক্সট জেনারেশন, থার্ড জেনারেশন, এটা ভালো একদিক থেকে। কিন্তু ১.৫ বছর সময় না নষ্ট না করে আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে, পার্লামেন্টের নির্বাচিত সেই সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করেন, দেশের মানুষ শান্তিভাবে দোয়া করবে। এটি হলো এই সরকারের মূল কাজ। সেনাপ্রধান কি বললেন, ডাক্তার সাহেব কি বললেন, মুক্তার সাহেব কি বললেন, আমার শোনার দরকার নেই। জনগণের নার্ভটা বোঝার চেষ্টা করেন। জনগণ চায় একটা ফেয়ার ইলেকশন, নাথিং এলস। আকাঙ্ক্ষা মানুষের খুব একটা না, কারণ কোন সরকারি এই গভর্নমেন্ট কি চালের দাম, ডালের দাম, তেলের দাম, মুরগির দাম, ডিমের দাম কমাতে পারবে? নট এট অল, নট এট অল, নট এট অল। নোবডি উইল বিলিভ ইট। কিছু কমাইতে পারবে না। মাঝখান থেকে যেটা হয়েছে, এই সরকারের ব্যর্থতার দিকটা আমি ধরি, সেটা হইলো দস্তগীর গাজীকে সকালে গ্রেপ্তার করেছে, রাত 10টায় গাজী টায়ার পুড়িয়ে গেছে, টায়ারের দাম 35 থেকে 45% বাড়িয়ে গেছে। আচ্ছা, প্রাণ আরএফএল এর 2টা প্ল্যান্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। কি কারণ? তারা নাকি আহমদিয়া কাদিয়ানি। খেয়াল করে দেখেন, পরে আবার বেক্সিমকোর 2টা প্ল্যান্ট পুড়িয়ে দেওয়া হলো, এবং বেক্সিমকো নিয়ে মোটামুটি দেখলাম যে এই উপদেষ্টা, এটার কি সরকার বলবে, ইন্টারিম গভর্নমেন্ট, এরা বেশ কনসার্ন যে এটা ক্ষতি হয়েছে। কিন্তু আরএফএল এর একটা বিশাল মার্কেট ছিল সারা দুনিয়ায়, প্রাণের একটা সারা দুনিয়া ব্যাপী মার্কেট ছিল। গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে যাচ্ছে, এইদিকে দৃষ্টিটা দেন। পাশাপাশি আরেকটা কথা খেয়াল রেখেন, একটা নতুন দৃষ্টান্ত কিন্তু আছে এই উপমহাদেশে।
জনতা বিমুক্তি পার্টি তার তৃতীয় জেনারেশনের একজন, সে কিন্তু শ্রীলঙ্কায় জনগণের সমর্থন নিয়ে কিন্তু ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, যাকে হিসাবে ধরে নেয়, কল্পনাও করে না। তো সঠিক নির্বাচন হইলে পরে কিন্তু সঠিক ব্যক্তি, সঠিক নেতা পাওয়া যায়। আর যদি বেঠিক নির্বাচন করেন তাহলে বেঠিক লোক পাবেন, জনগণ যাবে না, তারপর ভোটটা কারা করবেন। যেমন গণভোট, অনেকেই গণভোটের কথা বলে যে এইটা ছাড়া রেটিফাই হবে কিভাবে, এইটা ছাড়া আমরা ম্যান্ডেট পাবো কিভাবে। এই ম্যান্ডেটের বেলা আমার 58 থেকে এক্সপিরিয়েন্স আছে, এতে কখনোই বোধহয় 1-2% উপরে যারা স্কুল টিচার আছে তারা বাদে কেউই ভোট দিতে যায় না, কিন্তু দেখা গেছে 99.9% ভোট কালেক্ট হয়ে গেছে। এই ধরনের ফার্স করে তো লাভ নাই, গণভোটের প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নাই, এমনি আস্থা নাই। তারপর আবার গণভোট, গণভোটের দোহাই দিয়ে যে কেউ অনন্তকাল থাকবেন সেটা মনে করেন না। এই আর কি, আমার মনে হয় যে এত সংস্কারে যায়েন না, পারবেন না, তালগোল পেঁচাই ফেলবেন। কারণ আপনারা আপনাদের কি বলবো, দুর্বলতা আমি বলবো না, আপনাদের অত্যন্ত দূরদর্শী এবং স্বপ্ন দেখতেছেন। এক সময় আবেগে আমার স্নেহভাজন আসিফ নজরুল বলেছেন হাসতে হাসতে ফেসবুকে যে একদিন যদি আমি মিনিস্ট্রি হই কখনো কখনো, তাহলে পরে এমন মানুষের উপকার করব যে সারা জীবন মানুষ আমার দোয়াই করবে। আমি চাই আসিফ নজরুলের এই স্বপ্ন যাতে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে, একটা সাদা মাটা নির্বাচন দিতে পারলেই মানুষ তাকে স্মরণ করবে। জি যেমন জি জি স্যার, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু মাজার মিলনের কাছে যেতে চাই। মাজার মিলন, যেমনটা আমরা আলোচনা করছিলাম, আপনি শুনছিলেন যে সামনে এই ইন্টারিম গভর্নমেন্টের সামনে অনেক চ্যালেঞ্জ। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি একদম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, অর্থনীতির যে কাঠামো সেটাকে আসলে আবার পুনর্গঠন করার একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, অন্তত একটি অবস্থায় দাঁড় করানো। ফরেন পলিসি তো আছে, আরও বিভিন্ন রকমের আসলে চ্যালেঞ্জ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। সেনাবাহিনী প্রধান একটি কথা বলেছেন, এটি হয়তোবা তিনি তার চিন্তার জায়গা থেকে একটি বলেছেন, সময়টা কতদিন হবে এটা আসলে আমরা কেউই জানি না। কিন্তু আলোচনার বিষয় এটা হচ্ছে যে ধরলাম আমরা 1.5 বছর কি 2 বছর, এর মধ্যে আপনি কি মনে করেন যে এই যে এতগুলো খাত, এতগুলো জায়গায় সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এগুলোকে একটি ভালো, একটি মোটামুটি অবস্থানে এনে একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা সম্ভব, নাকি এর আগেও সম্ভব, অথবা আসলে কি হতে পারে বিষয়টা? স্যার যেটি বললেন সেই জায়গাটাতে আমি দ্বিমত করছি না যে একটি সাধারণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সবাই স্বস্তির সাথে ভোট দিতে পারে, সেরকম একটি নির্বাচন অবশ্যই এই সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু আমি স্যারের সাথে সহমত থাকার পরেও জানতে চাই যে, মানে জানার বিষয় কিংবা আগ্রহের বিষয় যে গত 15 কিংবা 16-17 বছরের রাষ্ট্র কাঠামোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আমরা যদি সেভাবেই চিন্তা করি, কিংবা পুরো রাষ্ট্রটাকেই যেভাবে একটি সরকার বানানো হয়েছে কিংবা একটা রাজনৈতিক দলে পরিণত করা হয়েছে, এই অবস্থার ভেতর থেকে কি আসলেই একটি রাষ্ট্রে একটি সাধারণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা আসলে সম্ভব কিনা? কারণ আপনি যদি পুলিশের কথা চিন্তা করেন, আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত কনস্টেবল, এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে 1,19,000 পুলিশ, যারা মাঠ পর্যায়ে কাজ করেন। এবং এই পুলিশ নিয়োগের সাথে দলীয় সম্পৃক্ততা কিংবা অন্য কোনো সম্পৃক্ততা কতটুকু ছিল না ছিল সেগুলো আলোচনার বিষয় ছিল। এবং পুলিশ কিভাবে এই যে গণ অভ্যুত্থান হলো কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, পুরো মাস জুড়ে কিংবা 3-4 সপ্তাহ জুড়ে কি ভূমিকা পালন করেছে, কোন মনোভাব থাকলে এই ধরনের ভূমিকা পালন করা সম্ভব, সেটিও কিন্তু একটা প্রশ্নের বিষয়। আমি ধরেই নিচ্ছি যে এই আমাদের গত 90-এর পর থেকে, 91-এর পর থেকে যে রাজনৈতিক সরকারগুলো আছে, আমরা যে ট্রেন্ড গুলো
যদি একটু খেয়াল করি, তারা আসলে নিজেদের মতো করে ঢেলে প্রশাসন সাজানোর চেষ্টা করেছে এবং নিজেদের মতের লোকজনকে দিয়ে কিভাবে এই প্রশাসনকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে মাঠ প্রশাসনকে সাজানো যায়, কিভাবে সাজালে তাদের জন্য ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় আসার পথ সুগম হয়, সেটির জন্য চেষ্টা করে গেছে। এবং আওয়ামী লীগ যেহেতু টানা 15 বছর ক্ষমতায় ছিল, এই পথটি আসলে তারা এমন ভাবে বিস্তৃত করেছে বলে আমাদের মনে হয়েছে, এবং যেটি আসলে দৃষ্টিগ্রাহ্য বিভিন্ন পয়েন্টে। স্যার নিশ্চয়ই খেয়াল করবেন এবং খেয়াল করেছেন যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মাঠ প্রশাসনের এমন কোনো স্তর নাই যেখানে দলীয়করণের মাধ্যমে গত 15 বছর যারা মাঠ প্রশাসনে কাজ করবেন, পুলিশ প্রশাসনে কাজ করবেন, এবং আইন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো বিভাগ নেই যেখানে এই মানে দলীয় মানে পুরো রাষ্ট্রকে দেখানো আসলে দল বানিয়ে ফেলা হয়। তো এই জায়গাটাকে এক নিতান্ত কিছু পরিবর্তন ছাড়া কিভাবে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি একটু বড় প্রশ্ন। কিন্তু কারণ দিন শেষে আপনাকে এই যে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আর যারা যাদের মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যাদের মাধ্যমে এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে, তাদেরকে তো আসলে পরিবর্তন করতে হবে টু সাম এক্সটেন্ট। কিছুটা তো তাদের পরিবর্তন করতেই হবে। আমি বলছি যে সংস্কার চাইলেই সরকার সবকিছু করতে পারবেন না। আপনি একদিনেই এই 1,19,000 কিংবা 1,20,000 লোককে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এদের কাজের জায়গাগুলোকে সুসংহত করার জায়গাটাতে আপনি কি করবেন? ওরা যেন আবারও নতুন করে এমন কোনো অবস্থা তৈরি না করে যেটাতে কিনা সরকারকে বিপক্ষে করতে হয়, কিংবা আপনি যেটা বলছিলেন বাধা তৈরি হতে পারে, এই জায়গাগুলো তো নিশ্চিত করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।